রাষ্ট্র সংস্কারের প্রায় সকল প্রস্তাবনাই ৩১ দফার মধ্যে রয়েছে। তাই এর মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেভাবেই সংবিধান সংশোধন করা হবে। দেশে নানা দল এবং মত থাকলেও ৩১ দফা নিয়ে সমমনা দলগুলো একমত হয়েছে বলেও দাবি তারেক রহমানের। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ৩১ দফা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরাও যোগ দেন। অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সকল শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে ৩১ দফার রূপরেখা তৈরি করা হয়েছে। দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকেও। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। দীর্ঘদিন জোর করে যাতে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেই প্রস্তাবনাও রয়েছে বলে দাবি করেন তিনি। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। গণতান্ত্রিক ব্যবস্থায় দল ও মতের পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্র মেরামতে সবাইকে সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে হয়তো কিছু ভিন্নতা আছে, সেটি স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয় আদর্শিক ঐক্যমত রয়েছে, আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগ মানুষের মনে যে আতঙ্ক তৈরি করেছে তা দূর করার জন্য কাজ করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ভয়ের সংস্কৃতি গত ১৬ বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সংস্কারের গতির উপর জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত কম হয় ততই দেশের জন্য ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা FB-কে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা FB-কে সাক্ষাৎকার প্রদান করেন ডক্টর ইউনূস। তিনি জানান, সংস্কারের পর নির্বাচন দেয়া হবে। বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপরই দেয়া হবে নির্বাচন। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেয়া হবে। ডক্টর ইউনূস বলেন, এসব সংস্কারের দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচন বিধি কেমন হবে তা সিদ্ধান্ত নেওয়া যায়। এসব কাজ খুব দ্রুত শেষ করতে হবে। তাই ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকার দেশে দ্রুত নির্বাচন দিতে চায় বলেও AFP-কে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনন্য লক্ষ্য সংস্কারের পাশাপাশি ৬টি সংস্কারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। আর নির্বাচন বিশেষজ্ঞ নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেছেন,
বাংলাদেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, যেন যে কেউ এসে এটি ভাঙতে না পারে। আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একটি স্বাধীন নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। আর সেই লক্ষ্যে একটি ওয়েব পোর্টালও খোলা হয়েছে, যাতে করে ভোটাররা তাদের মতামত জানাতে পারে বলে মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন। খুব ইন্টারেস্টিং ঘটনা এটা যে আমরা যে এত রেসপন্স পাচ্ছি এবং এত ভালো রেসপন্স পাচ্ছি ইন দ্য সেন্স দ্যাট যে টাইপ অফ ইনপুট আমরা পাবলিকের কাছ থেকে পাচ্ছি, মানুষজন রিয়েলি জেনে বুঝে রিসার্চ করে আমাদেরকে দিচ্ছে এবং আমরাও উই আর ভেরি হ্যাপি টু সে দ্যাট আমরা প্রতিটা কমেন্ট এবং কমেন্টও না মানে অ্যাকচুয়ালি লিখিত তারা তাদের ওপিনিয়ন দিচ্ছে এবং এক একটা বিভিন্ন বিষয় এবং এগুলো প্রতিটা আমরা খুব ডিটেলসে পড়ছি। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অন্যান্য লক্ষ্যের পাশাপাশি 6টি সংস্কারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের প্রায় 99.99% মানে কমেন্টই একদম খুব মানে অ্যাকিউরেট এবং খুব ভালো কমেন্ট। তো সেটার বিষয়ে 6টা টপিকে আমরা মানে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। প্রথমটা হচ্ছে আপনার নির্বাচনী ব্যবস্থাপনা, যেমন সংখ্যা অনুপাতিক আর ওইটা সে ব্যাপারগুলো। দ্বিতীয়টা হচ্ছে আপনার সংবিধান এবং নির্বাচনী আইন বিষয়ক সংশোধন, সেগুলো। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে প্রার্থী যোগ্যতা। অনেক রকম আমরা ইনফরমেশন এবং রিকোয়েস্ট পাচ্ছি। 4 নম্বরে হচ্ছে নির্বাচন কমিশনের স্বাধীনতা। 5 নম্বরে হচ্ছে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা এবং ভোটদানের স্বচ্ছতা। এবং শেষ 6 নম্বরে আছে হচ্ছে আপনার সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি নির্বাচনের দিন এবং নির্বাচন মানে ফলো আপ টু দ্য ইলেকশন। এই 6টা ব্যাপারে আমরা অনেক মানে কমেন্টস পাচ্ছি। অপরদিকে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম বলেছেন, বাংলাদেশে এমন একটি নির্বাচনী ব্যবস্থা চালু করা হবে যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আমাদের টার্গেট হচ্ছে যাতে করে বাংলাদেশে ভবিষ্যতে এমন কিছু রিকমেন্ডেশন আমরা দেব যাতে করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কেউ কোনো দিন এটাকে ইউজ বা অ্যাবিউজ বা ব্যবহার আমি যাই বলে না কেন করতে না পারে। হ্যাঁ, এবং এটা এমনভাবে একটা অর্থাৎ এই জিনিসটা একটা সিস্টেম, একটা প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়ে যেতে পারে যে আর কখনো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন ডক্টর আব্দুল আলিম। ঐক্যমত ছাড়া কোনো কাজ করতে গেলে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। এই জন্যে যদি এই কাজগুলো একান্তই করতে হয় তাহলে সবাইকে এক জায়গায় বসতে হবে, কথা বলতে হবে, ঐক্যমতে আসতে হবে। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় এই নির্বাচন সংস্কার কমিশনের মূল লক্ষ্য। আবু সাইদপু, মাইটিভি, ঢাকা। 24 গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। সরকারি হাসপাতালগুলোতে তাদের জন্য ডেডিকেটেড বেড রাখা হবে বলে জানান সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার সাইদুর রহমান। বিকেলে সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তথ্য উপদেষ্টা নাহিদ জানান, এই সরকার তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের 6 উপদেষ্টা। তবে আহতদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর শুরু হয় বৈঠকটি। বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের একটি সংগঠনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তাদেরকে থামানোর চেষ্টা করেন। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আমরা কথা বলি ভাইয়ের মধ্যে, পরিবারের মধ্যে মিটিং, যা চাইবেন ওইটা নিয়ে সকল উপদেষ্টার মতামত তাদের জায়গা থেকে দিবে, বের হয়ে আপনার দাবি আদায়ের যে মানে কমিটমেন্ট এটা দিয়ে একসাথে বের হয়ে প্রেস ব্রিফিং করবেন, তাহলে তো হয়ে যায়। দুই পক্ষের বাকবিতণ্ড ও তর্ক বিতর্কের 2.5 ঘন্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবেশ করেন সরকারের 6 উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি। গণঅভ্যুত্থানের ঘটনায় যারা আহত ও হতাহত হয়েছেন তারা কেউ আলাদা নয় জানিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা চাচ্ছি যে সকলে মিলে, এটা কিন্তু আমাদের জাতীয় কর্তব্য, তো সেই জাতীয় কর্তব্য যাতে আমরা কেউ অবহেলা না করি এবং আমরা এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে। এ সময় আহতদের আধুনিক সকল চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডাক্তার সাইদুর রহমান। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানী পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহত দেখতে দিয়ে তিনি এ দাবি করেন। সালাউদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে সহায়তা করলে হবে না, সরকারের পক্ষ থেকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান। গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রিটের রুল শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। পরে রিটকারী আইনজীবী শিশির মনির জানান, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। দুইটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছে জামায়াতে ইসলামী। এর আগে পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি গত আগস্টে হাইকোর্টে রিট করেছিলেন। হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে, সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করেছেন। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। দেশ ও জাতিকে নিরাপদ রাখতে কোনোভাবেই কোনো আঙ্গিকে জঙ্গি গোষ্ঠীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2005 সালের 14 নভেম্বর বোমা হামলায় নিহত বিচারকদের স্মরণ সভায় তিনি একথা জানান। আসিফ নজরুল বলেন, কোনো ধর্মের আড়ালেই যেন জঙ্গি গোষ্ঠী সৃষ্টি না হতে পারে, সেই লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি দেশের ভালো চাই, আমরা যদি মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, আমাদের বন্ধুদের ভালো চাই, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সকল কাজ করতে পারবেন আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক, জনবিরোধী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা 9 ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। 9 ধারাতে বলা আছে যে এই যে
6(2)-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। এই ব্যাপারে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকতে হবে। আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করা হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করা যায় কিভাবে, তা নিয়েও আলোচনা করা হচ্ছে। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্র্যাটিটিউড হলে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রাজনৈতিক বিবৃতি অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না। এ ব্যাপারে তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে ভারতকে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র তৌফিক হাসান। মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদের এটি স্পষ্টভাবে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বা বক্তব্য দিচ্ছে, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে নিচ্ছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে খাদ্য অধিদপ্তরের সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, গত বছরের থেকে 3 টাকা বাড়িয়ে 30 টাকা করে প্রতি কেজি ধান ক্রয় করা হবে। খাদ্যের মজুদ বাড়াতে এরই মধ্যে 134 জনকে 10.5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, চালের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেই চেষ্টা করছে সরকার। আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। দেশ এক অদ্ভুত ত্রিভুজে আটকে আছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একসাথে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের বৈষম্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। গণপ্রকৌশল দিবস 2024 ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। কারিগরি শিক্ষা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের অবদান দেশের মানুষের কাছে তুলে ধরারও কথা বলেন তিনি। এর আগে সকালে রক্তদান কর্মসূচির আয়োজন করে IDEB। সেই অদ্ভুত ত্রিভুজ থেকে বাংলাদেশকে আসলে মুক্ত করতে হবে। এই যে বেকারত্ব, শূন্যপদ, নিয়োগ আটকে থাকা, এই অদ্ভুত ত্রিভুজকে ভাঙাটা খুবই জরুরি।